নমস্কার। আজকের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গত দিনের অনুষ্ঠান চন্দ্রগ্রহণের উপর করেছিলাম। আজকে যে অনুষ্ঠান করব সেটা সূর্যগ্রহণের উপর অনুষ্ঠান করব। দুটো অনুষ্ঠানই একান্ত আমার করার খুব একটা অভিপ্রায় ছিল না, কিন্তু আপনারা যেরকম রিকোয়েস্ট করেছেন আমাকে অনুষ্ঠান করতে, আমি সেই জন্য আর কি অনুষ্ঠানটা করছি। বহু প্রশ্ন এসেছিল, তার কিছু আমি উত্তর দিয়েছি, টেক্সট করে উত্তর দিয়েছি। সবটা দিতে পারিনি, যাদের পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, পারলাম না দিতে। তো যাই হোক, আজকে সূর্যগ্রহণের উপর আলোচনা করব। গতদিন আলোচনা করার সময় আপনাদের বেসিক জায়গাটা আমি বলার চেষ্টা করেছি যে এটা একটা খুব স্বাভাবিক সেলেস্টেরিয়াল ইভেন্ট। এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। প্রত্যেক বছরে অন্তত একবার সূর্য এবং চন্দ্রগ্রহণ ঘটবে। দুবার তো মানে খুব ন্যাচারালি ঘটে। 10 বছরের মধ্যে 8 বছরই ঘটবে। কিছু কিছু ক্ষেত্রে আড়াইবারও ঘটে, কিন্তু 3বার খুব রেয়ার ঘটে। খুব রেয়ার মানে একদম দাগে দাগে পড়ে গেলে 3বার, অর্থাৎ 3বার মানে 3 জোড়া, মানে 3বার সূর্যগ্রহণ বা 3বার চন্দ্রগ্রহণ ঘটে। তার কিভাবে ঘটে সেটা গতদিনই আমি বলেছি, কিন্তু এর বেশি ঘটা কখনো সম্ভব নয়। বলয়গ্রাস বা খণ্ডগ্রাসও ঘটা সম্ভব নয়, কারণ যেটাই ঘটুক না কেন সেটা গ্রহণ হতে হবে। এবং রবির সাথে রাহু এবং কেতুর, বা চন্দ্রের সাথে রাহু এবং কেতুর, বা ভাইজিভার্স যাই বলুন না কেন, সেইটা হতে হবে। সেটা হতে পারে বছরে মিনিমাম 3বার। যদি শুরু থেকে শুরু হয় তাহলে মেষ রাশিতে হয়তো রয়েছে, মানে রাহু বসে রয়েছে, একদম শুরুর দিকে রয়েছে, তখন গ্রহণ হলো, তাহলে একেবারে বছরের শেষেও একটা গ্রহণ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। যদিও কারণ রাহু উল্টো দিকে আসে, সে মীন রাশির দিকে আসতে থাকবে, ফলে একটা গ্রহণ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়া কিন্তু সেটা হয়তো 100 বছরে একবার হতে পারে, বা হয়তো কম বেশি হতে পারে, সেটা পারমুটেশন কম্বিনেশন করে দেখতে হবে। কিন্তু এক জোড়া চন্দ্র এবং সূর্য গ্রহণ অন্তত বছরে, মানে এটা জেনারেলি ঘটে। যাই হোক, এটার গত দিনই বলেছি চন্দ্রগ্রহণ আলোচনা করার সময়। সূর্যগ্রহণের ক্ষেত্রে বলছি যে যখন সূর্য এবং পৃথিবী এর মধ্যেখানে যখন চাঁদ চলে আসবে, অর্থাৎ চাঁদের যে ছায়া, সূর্যের যে অংশ আলোটা এসে পড়ছে, সেটা চাঁদের মধ্যেখানে যে অবস্ট্যাকেলটা থাকার জন্য সেই ছায়ার অংশটা পৃথিবীর কিছু অংশের উপরে এসে পড়বে না। চাঁদের ছায়াটা কি হয়, ছোট হয়ে যায়, শঙ্কুর আকৃতি হয়, কোন শেপড হয় এগুলো। কারণ সবসময় আলো কনভার্জিং বা ডাইভার্জিং হয়, দুটো দিকেই হয়। একে বোঝাতে পারলে সুবিধে হতো। ডাইভার্জিং যে অংশটা হয় সেটা গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকে দেখবেন যে আস্তে আস্তে আলোটা একটু কমে আসছে, এবং তার সাথে একটু অন্ধকার আচ্ছন্ন অবস্থা হয়ে আসছে। বা চন্দ্রগ্রহণের ক্ষেত্রে দেখবেন চন্দ্রটা মনে হচ্ছে যেন মেঘে ঢেকে দিচ্ছে, সেটাকে আমরা উপচ্ছায়া অঞ্চল বলি। এবং প্রচ্ছায়া যে অঞ্চল, যেটা মানে একদম, বাংলাটা হয়তো আমার ভুলও হতে পারে, মানে যেটা একদম গ্রহণের অ্যাকচুয়াল ডিমার্কেটেড যে ডিগ্রিটা আছে তার মধ্যে যখন ঢুকে যাবে, তখন ব্যাপারটা সব থেকে প্রকৃষ্ট হবে। এবং সেটার যখন মধ্যবর্তী অংশে থাকবে তখন তার ম্যাগনিটিউডটা সব থেকে মারাত্মক থাকবে। এখানে একটাই প্রবলেম হয় যে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা যেহেতু ফিক্সড থাকে না। গতদিনই বলেছি যে সূর্য একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। উপবৃত্তের দুটো সেন্টার থাকে, যেগুলোকে আমরা ফোসাই বলি। এই সেন্টারটা শীতকালে এর দূরত্বটা আমাদের কমে যায়, এবং গরমকালে দূরত্বটা বেড়ে যায়। গরমকালে দূরত্বটা বেড়ে যায় বলে তো চাঁদও তো পৃথিবীর চারপাশে ঘুরছে। অনেক সময় এমন হয় যে চাঁদের, সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে, এটা সূর্য, এটা পৃথিবী, মনে করুন এই বুড়ো আঙ্গুল, এটা হচ্ছে চাঁদ। এবারে আলোটা এসে এখানে অবস্ট্যাকেল হয়ে এর যে ছায়াটা তৈরি হচ্ছে, এই ছায়াটা পৃথিবীতে পৌঁছানোর আগেই তার কোণটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে আমরা উল্টো দিকে আরও দুটো রেখা টানি, তখন সেটাকে আমরা বলয়গ্রাস বা খণ্ডগ্রাস বলে অভিহিত করি। যেখানে সূর্যের মধ্যেখানের অংশটা দেখা যায় না, চারপাশে একটা গোল্ডেন রিং দেখা যায়। সেটা গ্রহণের সময় নর্মাল গ্রহণেও দেখা যায়, কিন্তু বলয়গ্রাস বা খণ্ডগ্রাসের কিছু স্পেসিফিক নেচার আছে, যেখানে রিংটাই মেন তাৎপর্য। গ্রহণটা যতক্ষণ থাকবে রিংটাই থাকবে, কখনই পূর্ণ গ্রহণ হবে না।
অর্থাৎ চারপাশ থেকে একটা বেশ সার্কিউলার একটা রিং থাকবে। এইটা বলয় বা খণ্ডগ্রাসের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন কনজাংশন সেই হতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। তো 14 তারিখ কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে আমি খানিকক্ষণ আগে এর ক্যালকুলেশন করেছি। আজকে রোববার, তো আমি ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখলাম যে সকাল 10:48 থেকে কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে গ্রহণ লাগবে এবং সেটা থাকবে 2:16, দুপুরবেলা 2:16 পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রহণ চলবে, সূর্যগ্রহণ চলবে এবং কলকাতা থেকে মোটামুটি দৃশ্যমান থাকবে। যদি আকাশ এবং পরিষ্কার থাকে তাহলে দৃশ্যমান থাকবে, পুরোপুরি না হলেও কিয়দংশে দৃশ্যমান থাকবে। এবার প্রভাবটা বলে দিই। প্রভাব মানে এই গ্রহণের সময় প্ল্যানেটারি পজিশনটা বলি, তারপরে প্রভাবটা বলবো। এই গ্রহণটা একটা অদ্ভুত প্ল্যানেট পজিশনে হবে, কারণ বুধ যখন রাহু এবং কেতুর অ্যাক্সিস ছেড়েছিল, সেটা সম্ভবত অগস্ট মাসের 3 কি 4 তারিখ হবে, আমি হয়তো ভুল বলছি, 1 তারিখ হবে অগস্ট মাসে, মানে এই বছরের আর কি। অগস্টের 1 তারিখে আমাদের কালসর্প ছেড়ে দিয়েছিল। তো এইবার আবার কালসর্প শুরু হবে। কবে থেকে শুরু হবে না, 11ই ডিসেম্বর থেকে। অ্যাকচুয়ালি রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে আবার শুক্র এসে ঢুকে যাবে। 11 তারিখ শুক্র অ্যাকচুয়ালি সকাল 5:57 বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্রকে নিয়ে। এর উপরে একটা আলাদা অনুষ্ঠান যদি পারি তো পরে বানাবো ওখানে। তো যখনই প্রবেশ করবে তখনই কালসর্পের সৃষ্টি হবে। অ্যাকচুয়ালি অ্যাক্সিসটা পুরোপুরি আসা পর্যন্ত কালসর্পের সৃষ্টি হবে। তো অ্যাক্সিসটা তো রাহুর একদম কাছাকাছি আছে, 25 ডিগ্রির থেকে একটু বেশি আছে। তো গ্রহণ যেদিন চলবে সেদিন কিন্তু পূর্ণ কালসর্পও শুরু হয়ে যাবে তার সাথে। তো কালসর্পের যে সমস্ত পজিটিভ নেগেটিভ ইফেক্ট আলোচনা করেছি আপনাদের সাথে, আপনারাও জানেন অনেক কিছু। তো সেই রিলেটেড কিছু ইভেন্টসও কিন্তু ঘটতে থাকবে, কারণ এই কালসর্প অ্যাকচুয়ালি আবার কাটবে মঙ্গল যখন রাহুকে ক্রস করে অ্যাকচুয়ালি মিথুন রাশিতে বেরোবে। তখন সেটা বেরোতে কিন্তু অ্যাকচুয়ালি সময় লেগে যাবে 3 মাস, প্রায় মার্চ মাসের ধরুন শেষের দিক পর্যন্ত নিয়ে নেবে। তো এই ডিসেম্বর থেকে মানে ডিসেম্বরের 11 তারিখ থেকে মার্চ মাসের প্রায় ধরুন মাঝামাঝি তো অবশ্যই যাওয়া উচিত, তার থেকে বেশিও। তো সেই হিসাবে প্রায় 3-3.5 মাস মতো একটা কালসর্পের এফেক্ট চলবে। আমি অনেকবার বলেছি যে রবি বা চন্দ্র দিয়ে কালসর্পের ব্রেকিং কিন্তু বহু ক্ষেত্রে বহু পণ্ডিতদের এই নিয়ে মতবিরোধ আছে। চন্দ্র বেরিয়ে গেলে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ, কেউ বলে লগ্নভঙ্গ কালসর্প যোগ, কেউ বলে মানে রবিভঙ্গ কালসর্প যোগ। কিন্তু অ্যাকচুয়ালি কালসর্প হয় 5টা প্ল্যানেট এবং রাহুকেতুকে নিয়ে, এর মধ্যে রবি চন্দ্র ইনক্লুডেড নয়। এটা প্রথম মনে রাখবেন। এটা কিন্তু লঘু পরাশরী ঘোড়া আমার সামনে খোলা আছে, আমি তার থেকে টিকা বলছি। এখানে একদম শুরুর দিকের বেসিক থিওরিগুলো বলা আছে। এবার এই নিয়ে পণ্ডিতদের মধ্যে টিকা আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। সুতরাং এই বেসিক জায়গাটা বুঝে নিন যে এই যে কালসর্পটা শুরু হবে, এটা মঙ্গল যখন রাহুর অ্যাক্সিসকে ক্রস করবে ঠিক তখনই কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এটা বেরোতে পারবে। তার আগে পর্যন্ত কিন্তু বেরোনো সম্ভব নয় এখান থেকে। তো এর ফলে কি হতে পারে, অ্যাকচুয়ালি 14 তারিখ যখন গ্রহণ হবে তখন 5টা গ্রহ বৃশ্চিক রাশিতে থাকবে। চন্দ্র তো থাকবেই, কারণ সেদিন অমাবস্যা অ্যাকচুয়ালি। তো বুঝতেই পাচ্ছেন চন্দ্র এখানে নীচ হয়ে যাবে। নীচ হয়ে গেলে কি হয়, আমি কিছুদিন আগেও আলোচনায় আপনাদের বলেছি যে নীচ হলে প্ল্যানেটের যে নর্মাল প্রকৃতি, সেই প্রকৃতির থেকে প্ল্যানেট কিছু ভিন্নাত্মক কাজ করে, অর্থাৎ তার কারকতার মধ্যে পরিবর্তন আসে। আমি একটা কথার কথা বলছি, মনে করুন কলকাতায় ডিসেম্বর মাসের শেষ দিক থেকে জানুয়ারি মাসের শেষ দিক পর্যন্ত ঠান্ডা থাকে। ঠান্ডার ক্ষেত্রে তারতম্য হতে পারে, কিন্তু ঠান্ডা থাকে। কিন্তু সেই সময় যদি কোনো কারণে মনে করুন 25 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাহলে সেটা অ্যাবনর্মালিটির লক্ষণ। তার মানে এটা নয় কিন্তু যে কোনো কাল কোনো নেগেটিভ এফেক্ট দিচ্ছে বা না দিচ্ছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। প্রত্যেকেই পাওয়ারফুল আছে তার মতন, কিন্তু সে তার কারকতা, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি যে কাল অনুসারে দেওয়া দরকার সেটা সে দিচ্ছে না। বা জুলাই অগস্টে বর্ষা না হয়ে বর্ষা যদি নভেম্বর ডিসেম্বরে হয়,
যেরকম হবে সেরকম ফল হচ্ছে। এই চন্দ্রের বৃশ্চিক রাশিতে থাকা, বৃশ্চিক হচ্ছে কালপুরুষের মধ্যে এমন একটি ঘর যে ঘরের মধ্যে সব থেকে বেশি হিডেন এক ধরনের এলিমেন্ট আছে। আমি ট্রেজার কথাটা কখনো বলবো না, কারণ অ্যাকচুয়ালি ট্রেজার এখানে কিছু নেই, হিডেন এলিমেন্টস আছে। এই ঘরটা অ্যাকচুয়ালি জলকারক ঘর, প্রথম কথা। এবং জল কিরকম না, থকথকে এক ধরনের, কাদা গুলে দিলে যেরকম জল হয়, একটা গ্লাসের মধ্যে যদি বেশ কিছুটা কাদা গুলে দেন, তো খানিকক্ষণ যদি সেডিমেন্টেড না হয়ে যাওয়া পর্যন্ত কাদাটা যেরকম অবস্থায় থাকবে, একটা থকথকে অবস্থা, সেরকম কাদা, এবং একটু ভারী, মানে কাদার ডেন্সিটিটা বেশি, লিকুইড ফর্মটা কম, তার সাথে টেম্পারেচার বেশি, এবং অত্যন্ত নেতিবাচক চরিত্রের ঘর বৃশ্চিক। ভগবানের বানানো জিনিস, আমার নেতিবাচক বা কিছু বলাটা উচিত নয়, কিন্তু এর প্রভাবের ওপর, এর কারকতার ওপর বিশ্লেষণ করে বলছি। চন্দ্র, আমাদের কলিযুগের বেসিক প্রকৃতি হচ্ছে মন বুদ্ধি অহংকার দ্বারা চালিত প্রাণী আমরা, অর্থাৎ ষড়রিপু দ্বারা বশবর্তী। আমাদের রিপু এখানে এসে কিছুটা ডাইভার্সিফাইড হয় অ্যাকচুয়ালি। মন আমাদের কিরকম, মন আমাদের চতুর্থ ভাবের কারক, কালপুরুষের ফোর্থ হাউস চন্দ্রকে দেওয়া আছে। এখানে মনের কারকতার মধ্যে কিছু ডিফারেন্স আসে, অর্থাৎ কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা যেরকম হয়, সেটা হচ্ছে অত্যাধিক অ্যাসপিরেশন বাড়িয়ে দেয়, অত্যাধিক লোভ বাড়িয়ে দেয়, অত্যাধিক রকমের অপরের জিনিসকে ছলে বলে কৌশলে এক ধরনের পাওয়া, বা না পেলেও সেটা দেখে এক ধরনের হিংসা, বা হিংসার থেকেও যদি একটু নিচের স্তর বলা যায়, অন্তত কম্পেয়ার করার মানসিকতা তৈরি হয়। মানে কেউ হয়তো একটি কিছু কিনলো, কোনো বস্তু, অন্য একটি লোক সেটি কিনতে পারলো না, তখন সে কম্পেয়ার করছে তার সাথে, যে আমি কেন কিনতে পারলাম না, আমার কেন থাকলো না, এক ধরনের মানে ইনফেরিয়ার কমপ্লেক্সের মধ্যে তৈরি করে এখানে চন্দ্র। এখানকার চন্দ্র অত্যন্ত হীনমন্যতাকারী, অত্যন্ত নিকৃষ্ট নেচারের তৈরি করে। এই চন্দ্রের সাথে যদি বৃহস্পতি অ্যাজ ওয়েল অ্যাজ স্যাটার্ন যদি ভালো এফেক্টে না থাকে, তাহলে কিন্তু এই চন্দ্র বেশ নেতিবাচক ফল দেয়। এবং যদি কখনো, একদম পরিষ্কার বলছি, যদি কেমুদ্রম হয়ে যায় এখানে চন্দ্র, ইভেন আমি এও দেখেছি যে এই চন্দ্রের 10th হাউসে বৃহস্পতি বসে রয়েছে, তাও কেমুদ্রম কাটেনি। অর্থাৎ বৃহস্পতি বেসিক্যালি কেন্দ্রভাবের কারক, কিন্তু কোনভাবে তার ফলবত্তা, মানে ফলের যে প্রকৃতি সেটা বৃদ্ধি পায়, কিন্তু কেন্দ্রের কারক সবসময়। তো সেই কারকতাও কিন্তু নষ্ট হয় এখানে, এটা প্রথম মাথায় রাখবেন। এখানকার কারকতা, মানে এখানকার চন্দ্রের যে নেগেটিভ অ্যাটিটিউড, সেটা কাটাতে পারে না, এবং থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের সাথে। এবং বুধ এবং চন্দ্রের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা দেখুন, চন্দ্রের দ্বাদশ স্থান হচ্ছে বুধ। আগের দিনই বলেছি, বুধ সব থেকে বেশি অ্যাক্টিভ রোল প্লে করে, সব থেকে অ্যাক্টিভ রোল, সে কিন্তু মিথুনের ঘরে, ডাইভার্সিফাইড অ্যাক্টিভ রোল, এবং খুব কমফোর্টেবল। একটা প্ল্যানেট তখনই ডাইভার্সিফিকেশনের দিকে যায় যখন সে খুব কমফোর্টেবল থাকে, অর্থাৎ যখন সে স্বাধীন থাকে, যার উপরে কোনো বাউন্ডেশন থাকে না। কন্যার ঘরও যথেষ্ট বলি ঘর বুধের, এবং বুধের বইয়ের ভাষা অনুসারে তুঙ্গ ঘর। তো সেই হিসাবে কন্যার ঘরকে আমি, কিন্তু কন্যার ঘর খুব ওয়ান আইড ঘর, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে একরোখা টাইপের তৈরি করা, একটা নির্দিষ্ট প্রকৃতির মানুষ হয়, অধিকাংশ ক্ষেত্রেই বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হয়, এবং ওয়ান আইড একটা নির্দিষ্ট দিকে যায়। যে বিজ্ঞানী হবে সে বিজ্ঞানী হবে, যে রাষ্ট্রবিজ্ঞান পড়বে সে রাষ্ট্রবিজ্ঞান পড়বে। কিন্তু এটা টু বি ফ্র্যাঙ্ক, এটা কোনো সময় ডাইভার্সিফাইড প্রকৃতি তৈরি করে না। তো সেই হিসাবে দ্বাদশ বা তৃতীয় ভাবের কারকতা এখানে রয়েছে। সেই হিসাবে কিন্তু চন্দ্র এর নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। আমি ডিগ্রিগুলো বলে দিই এই সময়ের মধ্যে। যখন গ্রহণ লাগবে তখন চন্দ্রের ডিগ্রি থাকবে 22 ডিগ্রি 16 মিনিট। যখন গ্রহণ ছাড়বে তখন চন্দ্রের ডিগ্রি থাকবে 24 ডিগ্রি 23 মিনিট। দেখুন, গ্রহণ হচ্ছে সূর্য, কিন্তু আমরা বলছি চন্দ্রের ডিগ্রি, কারণ অ্যাকচুয়ালি গ্রহণটা হচ্ছে চন্দ্রের জন্য। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যখন হয়েছে, সেই গ্রহণটা হয়েছে পৃথিবীর জন্য। আমরাই সেখানে কারকতা ছিলাম, পৃথিবীর মধ্যেখানে ছিল, এবং চন্দ্র সেই আগের দিনই বুঝিয়েছি যে সব এক তলে থাকে না, যখন এক তলে এসে যায় 5 ডিগ্রির মধ্যে, তখন গ্রহণটা হয়। তো সেই হিসাবে আমরা কারকতা তৈরি করেছি। আমাদের কারকতা আমরা যেখানে বসে আছি সেখানে বসে মাপা সম্ভব নয়। পৃথিবী প্রত্যেক সেকেন্ডে 29 কিলোমিটার
গতিতে চলছে, অর্থাৎ কৌণিক গতি তো কিলোমিটারে মাপা যায় না, কিন্তু আমরা যদি কৌণিক গতি থেকে একটা স্ট্রেট লাইন ধরে নিই ওইখানে, অর্থাৎ ওইখানে যদি একটা স্ট্রেট লাইন মনে করা যাক, একটা পৃথিবী যদি কখনো কক্ষচ্যুত হয়ে যায়, পৃথিবী তো গোল গোল ঘুরতে ঘুরতে যাবে না, সেখান থেকে স্ট্রেট ছিটকে বেরিয়ে যাবে। দুটো ফোর্স দ্বারা তো আক্রান্ত রয়েছে, মানে একটা কেন্দ্রের দিকে টানছে সূর্য, আর সূর্যের চতুর্দিকে ঘোরার জন্য পৃথিবীর একটা কেন্দ্রাভিমুখী মানে বহির্মুখী একটা বলও রয়েছে। এই দুটো বলের সমতা আছে বলে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সমস্ত গ্রহ ঘুরছে বা উপগ্রহ ঘুরছে যার যার মতন করে। যদি কখনো ফোর্সটা, যদি কখনো মানে কোনো একদিন তো আসবে, সেটা কয়েক বিলিয়ন বছর পরে হলেও আসবে, যখন সূর্যের টোটাল শক্তিটা নষ্ট হয়ে যাবে, টোটাল হাইড্রোজেনটা জ্বলে যখন হিলিয়ামে পরিণত হবে, তো সেই সময় আসবে একটা সময়। ভগবান তার কারকতা নির্দিষ্ট করে রেখেছে, তো সেই দিন কিন্তু পৃথিবী ছিটকে বেরোবে। এবার তার আগে পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে, সেটা কেউ জানে না কোন সময় কি তার কাল অনুসারে নির্দিষ্ট করা আছে। কিন্তু আমি বলছি যদি ছিটকে বেরোয়, তাহলে যেই ছিটকে বেরোনোর গতিটা, যে স্ট্রেট লাইন হবে, সেই স্ট্রেট লাইনের ভেলোসিটিটা হচ্ছে 29 কিলোমিটার। অর্থাৎ আমরা যারা পৃথিবীর ওপর বসে আছি, একটা এককোষী অ্যামিবা থেকে শুরু করে একটা অত বড় হাতি পর্যন্ত, তাদের প্রত্যেকের ভেলোসিটি প্রত্যেক সেকেন্ডে 29 কিলোমিটার। আমরা কেউ রিয়েলাইজ করতে পারি আমরা 29 কিলোমিটার বেগে চলছি প্রত্যেক সেকেন্ডে? কারণ পৃথিবীর সাপেক্ষে আমাদের আকৃতি এত ছোট যে সেটা অনুভব করা সম্ভব নয়। একটা খাটের ওপরে যদি একটা পিঁপড়ে থাকে, আর খাটটাকে যদি যদি আপনি খুব না নাড়িয়ে যদি খাটটাকে মুভ করেন, এরকম ভূমিকম্পের সময় আমরা বুঝতে পারি, তখন তো শিভারিং হয়, কাঁপে। কিন্তু খাটটাকে যদি না শিভারিং করেন, সিম্পলি যদি ডিসপ্লেস করেন, পিঁপড়েটা বুঝতেই পারবে না যে খাটটা নড়ে গেল। ঠিক সেরকম আমাদের প্রকৃতি। এবার বুঝে নিন, কারো কথা যেহেতু আমাদের দ্বারা ঘটছে বলে আমাদের সেরকম এফেক্ট দিচ্ছে না, কিন্তু চন্দ্রকে সবসময় কনসিডারে রাখতে হবে। কারণ দু জায়গায় চন্দ্রই হচ্ছে কারো কথা। এক জায়গায় চন্দ্রের নিজে মানে গ্রহণ ঘটছে চন্দ্রের ওপরে আমাদের জন্য, আমাদের মানে পৃথিবীর জন্য। আরেক জায়গায় চন্দ্র নিজে আছে বলে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে দিচ্ছে না কিছুক্ষণের জন্য, 3-3.5 ঘন্টার জন্য। তো সেই সময় আমরা যে যে অংশ দিয়ে চন্দ্রের ছায়াটা আর কি চলে যাবে এই 3-3.5 ঘন্টার মধ্যে, পৃথিবীর যে যে অংশ, যে যে স্পট দিয়ে, বারবার বলছি যে ছায়ার আকৃতিটা খুব ছোট হয়, যে যে অংশ দিয়ে যাবে সেখানে সূর্যগ্রহণ হবে। তো দু জায়গায় চন্দ্র ইজ টু বি কনসিডার্ড। সেই জন্য চন্দ্রের ডিগ্রিটা বলে নিলাম। অ্যাকচুয়ালি সেদিনের ডিগ্রিটা বলিনি, সেদিন বুধ থাকবে 25 ডিগ্রি 17 মিনিটে, চন্দ্র থাকবে আগেই বললাম যে 22 ডিগ্রি 16 মিনিটে শুরু হবে এবং শেষ হবে 24 ডিগ্রি 23 মিনিটে। রবি থাকবে 28 ডিগ্রি 34 মিনিট। এবার এখানে একটা কথা বলি, রবি একদম তার নবাংশের, অর্থাৎ নবাংশগুলোকে যদি 3টে ভাগ করা যায়, আগের দিন বলেছি যে 120 ডিগ্রি করে 3টে ভাগ করা যায়, চ্যানেলের অনুষ্ঠানেও বলেছি যে মেষ থেকে কর্কট পর্যন্ত, সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত এবং ধনু থেকে মীন পর্যন্ত 120 ডিগ্রি করে, এবং প্রত্যেকটা ঘরে 9টা করে ভাগ আছে। তো প্রত্যেক 4টে ঘরে 36টা করে নবাংশ আছে। এটা হচ্ছে রবির শেষ নবাংশে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি যদি নবাংশ মাপেন এই সময়, এটা হচ্ছে মীন রাশির নবাংশ, শেষ নবাংশে দাঁড়িয়ে আছে। তো এই নবাংশে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র, এবং রবি কিন্তু তার 1.5 দিনের মাথায়, 2.25 দিনের মাথায় কেতুর নক্ষত্রে প্রবেশ করবে। তো সেদিক থেকেও কিন্তু একটু নেগেটিভ আছে। আমি যে নেগেটিভ টাইমটা আপনাদের বলে দিচ্ছি সেটা 11 থেকে 17 ডিসেম্বর, এই সময়টা পর্যন্ত কিছু কিছু জিনিস মেনটেন করবেন, যেগুলো আমি বলে দিচ্ছি, তাহলে কোনো সমস্যা নেই, এগুলো এমন কিছু বিরাট ব্যাপার নয়। আচ্ছা, এর সাথে শুক্র এখানে থাকবে 4 ডিগ্রি 4 মিনিটে, এবং সে শনির নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে ঢুকে যাবে। তো দ্যাট ইজ ওয়াই এখানে একটা 5টা প্ল্যানেট একসাথে থাকার জন্য এখানে মানুষের সার্বিক এফেক্ট পড়বে। এবার আমি আসি অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টে। এতক্ষণ যেটা বললাম সেটা প্রাকৃতিক নিয়ম যে অনুসারে ঘটছে। এবার হরোস্কোপে তার কীভাবে এফেক্ট দেবে। দেখুন, রবি আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে, আত্মা, অর্থাৎ আমাদের শরীরে আত্মাটা আছে বলেই আমরা জীবন্ত রয়েছি। আত্মাটা যখন বেরিয়ে যাবে তখন কি হবে? দেহান্ত বলবে, আত্মা আন্ত কখনো বলে না, দেহান্ত বলে। তো সেই আত্মা যখন কলুষিত হয়ে যায়, যখন রাহু বা কেতু দ্বারা গ্রসিত হয়ে যায়, তখনই গ্রহণ হয়। তো গ্রহণের এটাই হচ্ছে সব থেকে নেগেটিভ আসপেক্ট। এবং রাহু বা কেতু, কেতু বলে তো অ্যাকচুয়ালি কেউ নেই, অ্যাকচুয়ালি আছে রাহু। রাহু যখন তার সংস্পর্শে, মানে কেতু আছে মানে সমসপ্তমে রাহু আছে, তো অ্যাকচুয়ালি রবি সেখানে কিন্তু
ব্যাডলি অ্যাফেক্টেড হবে। রবি যখন অ্যাফেক্টেড হয়, দেখুন মন তো গ্রসিত হচ্ছেই। প্রথম কথা, চন্দ্র এবং কেতুর মধ্যে ডিফারেন্স থাকছে 1 ডিগ্রির, অর্থাৎ যখন গ্রহণ শুরু হচ্ছে তখন 2.5 ডিগ্রি, যখন গ্রহণ শেষ হচ্ছে তখন মোটামুটি 1 ডিগ্রি মোটামুটি ডিফারেন্স থাকছে, 1 বা 30 মিনিটের মতন। তো সেক্ষেত্রে মন তো দূষিত থাকবে। মন দূষিত থাকলে কি এফেক্ট হতে পারে তার কিছুটা আমি বলেছি, কিছুটা বলছি। কিন্তু আত্মা দূষিত থাকলে যেটা হয়, মানুষের যে নৈতিকতা সেটা মারাত্মক অধঃপতন ঘটে, ভীষণভাবে অধঃপতন ঘটে। এবং এটা বৃশ্চিক রাশির ঘর, বারবার বলছি, বৃশ্চিক রাশি হচ্ছে সবসময় সব কিছু হিডেন রাখে, কোনো কিছুকে ডিসক্লোজ করা বৃশ্চিকের প্রকৃতি নয়। আপনাকে যদি একটি বিছে, ঈশ্বর না করুক, কোনো মানুষকে যখন কামড়ায়, কামড়ানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে কোনোদিন জানতে পারে না যে তাকে একটি বিছে কামড়াচ্ছে, কারণ সে এত সন্তর্পণে আঘাত করে। নামটা দেওয়া থেকেই বুঝতে পারছেন, কালপুরুষের অষ্টম ঘর, অষ্টম ভাব আমাদের কি কি অংশকে রিপ্রেজেন্ট করে শারীরিকভাবেও এবং ভাবগতভাবেও কোন কোন জায়গাকে রিপ্রেজেন্ট করে আপনারা প্রায় প্রত্যেকে জানেন। তো সেই দিক থেকেও বলবো, এই ঘর নট অ্যাট অল গুড রুম। বহুবার বলেছি, এই ঘরের একটা অদ্ভুত ধরনের সব কিছুকে গোপন রাখা, লুক্কায়িত রাখা এক ধরনের প্রকৃতি থাকে। আর রবি হচ্ছে সব কিছুর কে সবসময় প্রকাশ। রবি যখন এখান দিয়ে প্রবেশ পাস করবে তখন একে প্রকাশ করবে। কিন্তু আমি রবির গোচর আলোচনা করার সময় বলেছিলাম এখানে কেতু আছে, কেতুর কাছাকাছি যখন চলে যাবে, এখন তো কাছাকাছি চলে গেছে, কারণ যেদিন গ্রহণ হচ্ছে সেদিন তো কেতুকে অলরেডি ক্রস করে গেছে। আজকে আমি যখন অনুষ্ঠান করছি, আজকে 6 তারিখ, তো সেই দিন কিন্তু রবি প্রায় 20 ডিগ্রি 22 ডিগ্রি মতন ক্রস করে গেছে, 21 ডিগ্রি সামথিং ক্রস করে গেছে। তো সেই হিসাবেও কিন্তু কেতুর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে রবি চলে এসছে। তো সেই হিসাবে যখন যাবে, মানুষের আত্মার সামগ্রিক একটা নিকৃষ্টতা তৈরি হয়। আত্মা যখন নিকৃষ্ট হয়ে যায়, অর্থাৎ আত্মা মানে সেটাকে আমরা প্রাণ বলি, সোলকেই আমরা অ্যাকচুয়ালি প্রাণ বলি। তো সেই প্রাণ যখন নিকৃষ্ট হয়ে যায় তখন কি হতে পারে, তখন আমাদের মধ্যে একটা চরম নৈতিকতার অবক্ষয় ঘটে, চূড়ান্ত। চন্দ্র কিন্তু সেটা সার্বিকভাবে করতে পারে না। চন্দ্র মানে হচ্ছে যেটা আমরা মনে করি, রবি মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা আমরা। চন্দ্র হচ্ছে যেটা আমরা কনসিডার করে নিচ্ছি। কোনো নায়ককে দেখলাম, তার মতন চুলের স্টাইল করলাম বা একটু জামা কাপড় পরলাম, তো আমরা সেই নায়কের মতন নিজেকে খানিকক্ষণের জন্য মনে করলাম। এটা হচ্ছে চন্দ্র। চন্দ্র মানে কোনো কিছু পার্মানেন্ট নয়, ইমপার্মানেন্ট। রবি মানে পার্মানেন্ট, রবি ইজ দ্য কিং। রবি যা করবে সেটা পার্মানেন্টলি করবে। তো দ্যাট ইজ ওয়াই আত্মা এবং মনের ওপরে যৌথ প্রভাব বিস্তার করবে। বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের একেবারে শেষ চরণে রবি কেতুর সংস্পর্শে এবং চন্দ্রের একসঙ্গে নিচ অবস্থানে করার সুবাদে এখানে সূর্যগ্রহণ ঘটবে। এবং এই গ্রহণ যখন ঘটবে তখন বুধও ডিগ্রিগতভাবে কাছাকাছি থাকবে। বুধের অ্যাকচুয়ালি ডিগ্রি থাকবে 25 ডিগ্রি 40 মিনিট। এটাও কিন্তু খুব সুখকর নয়। কমিউনিকেশন স্কিল অসম্ভবভাবে ব্যাহত করবে। কথাবার্তার মধ্যে অসম্ভব রকম ফ্রডিউলেন্ট কথাবার্তা বলার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে চিট করা, মিথ্যে বলে তাকে প্ররোচিত করা, তাকে বিপথে চালিত করা, কমিউনিকেশন গ্যাপ করে দেওয়া, মানুষের সাথে অহেতুক ছোট ডিফামেট করে কথা বলা, এই ধরনের প্রকৃতিও কিন্তু বুধ এখানে তৈরি করবে। কারণ বুধ এবং কেতু অলমোস্ট 1 ডিগ্রিতে আছে, অলমোস্ট 1 ডিগ্রিতে। মানে খুব অবাক হবেন, কেতু রয়েছে 25 ডিগ্রি 40 মিনিটে, আর বুধ রয়েছে, সরি আমি একটু ভুল বলেছিলাম আগে, বুধ রয়েছে 25 ডিগ্রি 17 মিনিটে। বুঝতে পারছেন দুজনের মধ্যে মাত্র 23 মিনিটের ডিফারেন্স আছে বুধ এবং কেতুর মধ্যে। তো বুধও কিন্তু অসম্ভব রকম কেতু দ্বারা গ্রসিত হবে। আমি আলোচনায় অনেকবার বলেছি যে বুধ হচ্ছে এমন একটি প্ল্যানেট যে খুব দ্রুত ইনফ্লুয়েন্সড হয়। চন্দ্রও হয়, বুধও হয়, কারণ বুধকে আমরা ইম্যাচিওর প্ল্যানেট বলি। চন্দ্রকে কিন্তু আমরা ইম্যাচিওর প্ল্যানেট বলি না। চন্দ্র ইমোশনাল কিন্তু ইম্যাচিওর নয়, কিন্তু বুধ কিন্তু ইম্যাচিওর। বুধও এখানে গ্রসিত হবে। বুধ আমাদের বাণীর কারক। তো আমরা বাণী দ্বারা এখানে গুপ্ত ঘর, মানুষকে প্রলুব্ধ, মানুষকে এক ধরনের যাকে বলা যায় ইললেজিটিমেট কাজ করার একটা প্রবণতা তৈরি হবে। প্রত্যেক জাতক জাতিকার যেটা বেস হরোস্কোপ আছে, অর্থাৎ D1 যে হরোস্কোপ আছে, তার পোটেনশিয়াল অনুযায়ী কিছু নেগেটিভ চিন্তা আসবে। অর্থাৎ যদি বেস হরোস্কোপ ভালো হয়, দশাগত সিচুয়েশন ভালো হয়, তাহলে কম্পারেটিভলি
কম আসবে বা একেবারেই আসবে না। একেবারেই আসবেন এরকম লোকের সংখ্যা 10 থেকে 15%, কিন্তু রেস্ট অফ দ্য পিপলের তো কিছু নেগেটিভিটি থাকে, আমরা সবাই তো সাধারণ মানুষ, সেই হিসাবে কিছু আসবে। এবং সেই রকম কাজ করার প্রবণতা, মিথ্যা বা বানিয়ে বলা, কোনো কিছুকে মিথ্যা ন্যারেট করা, হ্যাঁ, দুষ্কর্ম করার একটা প্ল্যান তৈরি করা, ক্ষতি সাধনের চেষ্টা করা, পিতা বা পিতৃতুল্য কোনো কারোর সাথে মতবিরোধ তৈরি হওয়া, মনের নিকৃষ্টতা প্রকাশ পাওয়া, হৃদয়হীন কর্ম করা, অর্থাৎ যে কাজের মধ্যে যেগুলোকে আমরা বলি যে খুব নির্মম কাজ, সেই কাজ করার একটা ঝোঁক বৃদ্ধি পাওয়া। বৃশ্চিক রাশি থেকে মঙ্গল 5th হাউসে অবস্থান করবে এবং সেটা অবস্থান করার জন্য 3-4 দিন মোটামুটি, অর্থাৎ গ্রহণ যেদিন থাকবে 14 তারিখ, তার মোটামুটি একদিন আগে থেকে, যবে থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে আর কি, মানে চন্দ্র মোটামুটি ঢুকে যাবে সেই নক্ষত্রে, সেই সময় থেকে সমস্ত প্রোগ্রেসকে স্লো করে দেবে এবং সন্তানকে নিয়েও কিছুটা চিন্তা বা উদ্বিগ্নতা থাকবে। গ্রহণের সময় একটি পজিটিভ জিনিস আছে, যেটা আমি বলে দেবো, এখানে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলতে হবে, তো সেই হিসাবে তখন ব্যাপারটা আর কি বলছি যে বিভিন্ন মন্ত্র সিদ্ধ করার জন্য খুব ভালো। যে মন্ত্র, গুরু মন্ত্র জাপ করেন, সেই মন্ত্র সিদ্ধ করার জন্য, অর্থাৎ যে টাইমটা আমি বললাম 10টা 48 থেকে দুপুর 2টো 16 পর্যন্ত, এই সময় খুব বেটার থাকে। এবং যারা কোনো নির্দিষ্ট গুরু দ্বারা দীক্ষিত নন বা কোনো সেভাবে এই ব্যাপারগুলোর সাথে যুক্ত নন, তারা যেটা করতে পারেন সেটা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন এই সময়, অত্যন্ত ফলপ্রসূ বা পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে আপনার মধ্যে। কমিউনিকেশন স্কিল ব্যাহত হবে, কথাবার্তার মধ্যে এক ধরনের তেজ বৃদ্ধি পাবে, বিতর্কিত বা অসংলগ্ন কথা বলার একটা প্রবণতা তৈরি হবে, হ্যাঁ, মানুষকে একটা ছোট করার তৈরি করবে, স্নায়ুর ওপরে অত্যন্ত এফেক্ট তৈরি হবে এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার বা একটু হাই ব্লাড প্রেশার বাড়াবে। কোনো বড় ডিল যদি এ সময় কোনো প্ল্যান থাকে যে 11 থেকে 16-17 তারিখের মধ্যে কোনো বড় কোনো প্রপোজাল বা কিছু, তাহলে এই সময়টা চেষ্টা করবেন যে একটু ডেফার করে যাওয়া, বা ছকে যদি ভালো যোগ থাকে তবেই করতে পারেন, তবে না করাটাই সব থেকে শ্রেয়। জমি সংক্রান্ত কোনো বাদানুবাদ বৃদ্ধি পেতে পারে, এই সময়টাকে একটু অ্যাভয়েড করবেন। আমি কতগুলো লগ্নের ক্ষেত্রে স্পেসিফাইড বলে দিচ্ছি। দেখুন, রবির ক্ষেত্রে যখন বলছি, আমি যখন গতদিন চন্দ্রগ্রহণ সম্পর্কে বলেছি, যখন রাশি ধরে বলেছি, এখন সূর্যগ্রহণ বলছি, এখন কিন্তু আমি লগ্ন ধরে বলছি। কতগুলো 6-7টার ক্ষেত্রে বলে দেব, যেমন মেষ লগ্ন, বৃষ লগ্ন, এবং মানে এই দুটো তো স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, এরা কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি খুব নজর দেবেন, প্রত্যেকেই তাদের রেসপেক্টিভ স্ত্রী এবং স্বামীর যত্ন রাখবেন, এবং এই সময় সব থেকে যেটা করবেন সেটা হচ্ছে মুখ বন্ধ রাখবেন, কারণ বুধ খুব খারাপ জায়গায় আছে, আপনাকে দিয়ে কথা বলিয়ে দেবে। মঙ্গলেরও ভেলোসিটি যদিও 12 তারিখ ক্রস করে যাবে, 20 মিনিটের ওপরে চলে যাবে, 26°25' থাকবে মঙ্গল সে সময়, অলমোস্ট ঘর ক্রস করার কাছাকাছি চলে আসবে। তবুও বলবো মুখের উপরে লাগাম টানবেন, না হলে কিন্তু একটু বড় ডিসঅর্ডার করতে পারে, খারাপ দশায় থাকলে কিন্তু করতে পারে। তার সাথে স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, খাওয়া দাওয়ার প্রতি নজর দেবেন। অনেকে লিখেছে গ্রহণ চলাকালীন খাদ্য গ্রহণ করা কি ঠিক না, ঠিক নয়, কখনোই ঠিক নয়, শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ আছে। বাচ্চারা একমাত্র খেতে পারে, ছোট বাচ্চারা, তাও পিউরিফাইড। উচিত হচ্ছে গ্রহণ চলার আগে বা গ্রহণের পরে খাওয়া। অ্যাকচুয়াল গ্রহণের একদম সেন্টার, এপিসেন্টার সময়টা হচ্ছে 12টা 26 মিনিট, হ্যাঁ 12টা 26 মিনিট, 12টা 16 থেকে 12টা 26 মিনিট, এই পার্টিকুলার টাইমটাতে তো কিছু না খাওয়াই উচিত। এমনভাবে রান্না করা উচিত যাতে গ্রহণের আগে বা পরে ব্যাপারটা তৈরি হয়, যাতে জিনিসের অপচয় কম হয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে 12 বছর পর্যন্ত এগুলো অ্যাপ্লিকেবল হয় না, বয়স্কদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, কারণ তারা এগুলোর ঊর্ধ্বে আর কি। তো কিন্তু সাধারণ মানুষ যদি ক্যাপেবল হন, যারা দীক্ষিত তাদের ব্যাপারটা আলাদা, তারা তাদের নিয়ম জানেন, কিন্তু যারা জানেন না তারা এই সময় চেষ্টা করবেন অ্যাভয়েড করে যাওয়া। 3-3.5 ঘন্টা কোনো বড় ব্যাপার নয়। আচ্ছা, তারপরে যাদের নিয়ে বলা সেটা হচ্ছে সিংহ লগ্নের ক্ষেত্রে। সিংহ লগ্নের ক্ষেত্রে 4th হাউসে ঘটছে, তো বাড়ির ক্ষেত্রে পরিবেশ নজরে রাখবেন। নিজের মন অত্যন্ত কলুষিত হয়ে যাবে এবং কলুষিত হওয়ার দরুন মনের মধ্যে বিভিন্ন
বিকার বা কিছুটা ডিস্টরশন, বিকৃতি তৈরি করতে পারে। অবশ্যই দশা অন্তর্দশা বা এগুলোর উপর এফেক্ট আছে, অন্যান্য প্ল্যানেটের সিচুয়েশন, বেস হরোস্কোপ সব ঠিক আছে, কিন্তু 4th হাউসে ঘটছে। এবং মনে রাখবেন, লগ্নপতি আপনার, লগ্নপতি নিজে গ্রসিত হচ্ছে, তো সেক্ষেত্রে একটু স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন, বিশেষ করে যাদের অ্যাংজাইটি এবং হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, যারা 50 ঊর্ধ্বে এবং প্রস্টেটের সমস্যা আছে, যাদের কিডনির ক্ষেত্রেও কিছু প্রবলেম আছে, তারাও কিন্তু নজর দেবেন এই সমস্ত ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে বলবো পিতার সাথে সম্পর্ক বা স্বামীর সাথে বা বসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। কোনো বিতর্কে বা এই সময় অতিরিক্ত কোনো বিতর্ক বিবাদ এই সময় বাড়ানোর চেষ্টা করবেন না। সব থেকে বড় কথা, যাদের যাদের ক্ষেত্রে উপচয় স্থানে আছে, মানে তৃতীয় ষষ্ঠ একাদশে বসে আছে, তাদের ক্ষেত্রেও বলবো এই সময় মন্ত্র সিদ্ধ করার চেষ্টা করবেন। ভালো বলে কিছু হয় না, খারাপ জিনিস, মনে করুন আপনার ঘরে খুব ইঁদুরের উপদ্রব হয়েছে, তা আপনি তাই সেগুলোকে মারার জন্য কিছু পয়জন ইউজ করছেন। আলটিমেটলি আপনি তো প্রাণী নিচ্ছেন না, কিছু প্রাণীর। ইঁদুরগুলো তো এমনি আসেনি, খাদ্যের অভাবে বা কিছু কারণে সে এসছে। নেগেটিভ কাজ কোনোদিন কিছু পজিটিভ জিনিসের জন্ম দিতে পারে না, এটা কোনোদিন সম্ভব নয়, শাস্ত্র এটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা করেছে। সুতরাং বহু মানুষকে আমি বলতে শুনেছি যে আমার তো উপচয় স্থানে হচ্ছে, সুতরাং সেটা তো খুব ভালো, আমার একাদশে ঘটছে, আমার ষষ্ঠে, যেখানেই ঘটে থাকুক না কেন, এটা খুব ভালো কনসেপ্ট নয়। 5টা গ্রহ একসাথে আছে, যদিও শুক্রটা দূরে আছে, কিন্তু 4টে প্ল্যানেট একেবারে 5 ডিগ্রি 6 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, যেটা কিন্তু কদাপি ভালো নয়, কদাপি ভালো নয়। এরপরে যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন নিজে। বৃশ্চিক লগ্নের যারা লোক আছেন বা রাশিরও যারা লোক আছেন, তারাও কিন্তু এই সময়টুকু একটু সাবধানে থাকবেন, 11 থেকে 16-17 পর্যন্ত। যেগুলো বলছি বারবার, কথাবার্তার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, বস বা পিতা বা স্বামী বা স্ত্রী প্রত্যেকের ক্ষেত্রে সমঝোতা। সন্তানের ক্ষেত্রে খুব নজর দেবেন, বৃশ্চিকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, কারণ মঙ্গল এখনো পূর্ণ গতি নেয়নি এবং বুধের নক্ষত্রে নিজে রয়েছে, এবং বুধ এই মুহূর্তে বুধের নিজের নক্ষত্রে গ্রসিত অবস্থায় রয়েছে কেতু দ্বারা, কেতু নিজেও বুধের নক্ষত্রে রয়েছে। সুতরাং সন্তানের ক্ষেত্রে নজর দেবেন তীব্র। এই গ্রহণের যে নেগেটিভিটি, সেটা কমার একটাই পজিটিভ জিনিস আছে, যে থার্ড হাউসে, এখান থেকে থার্ড হাউসে বৃহস্পতি এবং শনি একসাথে থেকে নিজ ভঙ্গ করেছে। তো এই গ্রহণের যে নেগেটিভ আসপেক্ট, তার কিছুটা নেগেটিভিটি কমাবে এরা দুজন। কিন্তু একটা কথা বলি, দুজনেই কিন্তু রয়েছে রবির নক্ষত্রে, রিমেম্বার দিস। এরা চন্দ্রের নক্ষত্রে চলে গেলে কম্পারেটিভলি বেটার হতো, কারণ গ্রহণটা অ্যাকচুয়ালি সূর্য গ্রহণ হচ্ছে, যদিও কজড বাই মুন, কিন্তু গ্রহণটা অ্যাকচুয়ালি সূর্য গ্রহণ হচ্ছে। তো তার ফলে পজিটিভ বলেও আমি বলছি, পুরো পজিটিভ এফেক্টটা কিন্তু এখানে পাওয়া যাবে না, তবুও কিছুটা পাওয়া যাবে। এই থার্ড হাউসে থেকে কিছুটা কিন্তু নিজভঙ্গ রাজযোগ করে কিছুটা এটাকে মিনিমাইজ করা বা মেটেরিয়ালাইজ করার চেষ্টা করবে। তবে দুজনেই যদি 10 ডিগ্রির ওপরে থাকতো, তাহলে কম্পারেটিভলি বেটার ফল দিত। ধনু রাশির ক্ষেত্রেও লগ্নের ক্ষেত্রেও বলবো, লগ্নের দ্বাদশে ঘটছে, খুব সাবধানে থাকবেন। 11 থেকে 16 তারিখ পর্যন্ত চলাফেরার ক্ষেত্রে নজর দেবেন। হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সম্পর্ক মেনটেন করবেন, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক মেনটেন করবেন, দান করবেন, সে যেখানেই দান করুন, যেভাবেই আপনার গুরুমন্ত্র অনুসারে যেভাবে আপনাকে দান শিখিয়ে থাকুন, সেই পদ্ধতি অনুসারে করবেন। না জানলে কোনো পণ্ডিতের থেকে জেনে নেবেন, কোনো বিচক্ষণের থেকে, কিভাবে এই সময় দান করা উচিত, কি প্রকারে দান করা উচিত, গ্রহণের সময় অ্যাকচুয়ালি কি দান করা উচিত, এগুলো জেনে নেবেন, কারণ এগুলো বিভিন্ন মত অনুসারে ডিফারেন্স আছে। আমি সেই জন্য এগুলো নিয়ে আলাদা করে কিছু বলছি না। আরেকটি সম্পর্কে বলবো, যার 10th হাউসে অ্যাকচুয়ালি ঘটবে, সেটা হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্ন থেকে 7, 8, 9, 10 10th হাউসে ঘটছে। তো 10th হাউসে গ্রহণ ঘটা কিন্তু খুব ভালো জিনিস নয়। কুম্ভ লগ্নের যারা, মানে কুম্ভ এবং সিংহ দুজনের ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রে ঘটছে, এবং আরেকটি হচ্ছে বৃষ লগ্ন, যার ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রে ঘটছে। কেন্দ্রে যাদের ঘটছে এবং লগ্ন নিজে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, স্পেশালি অফিস কাচারিতে কিন্তু খুব সাবধানে থাকবেন। চাকরি করলে, আরও স্পেসিফিক্যালি বলছি, যদি কোনো
সরকারি বা আধা সরকারি বা কোয়াসি বা এইডেড এরকম কোনো জায়গায় কাজ করেন, তাহলে কিন্তু খুব সন্তর্পণ এবং খুব সতর্কতা মেনটেন করবেন, না হলে কিন্তু বড় বিতর্কে জড়িয়ে যেতে পারেন। অহেতুক বিতর্ক বাড়াবেন না, কথার মুখের ওপরে লাগাম টানার চেষ্টা করুন, তাহলে দেখবেন কিছু এফেক্ট হয় না এগুলো। কিন্তু যদি লাগাম না টানতে পারেন এবং খারাপ দশা থাকে, কারণ মঙ্গল কিন্তু আপনাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করবে, মঙ্গল আপনার সেকেন্ড হাউসে বসে আছে, তো ও আপনার মুখকে আনকন্ট্রোলড করার চেষ্টা করবে। তো চেষ্টা করবেন মুখের উপরে লাগাম দেওয়ার, বুধের নক্ষত্রে রয়েছে মঙ্গল, তো কথা বলানোর আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু বলবেন না, এইটুকু খেয়াল রাখুন। আর শরীরের প্রতি যে যে জায়গাগুলো বললাম একটুখানি নজর দিন, তাহলেই 11 থেকে 16, স্পেশালি 13, 14, 15 এই 3টে দিন, মানে যতদিন পর্যন্ত রবি আমাদের জ্যেষ্ঠা নক্ষত্রকে ত্যাগ করে দিচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্রকে 16 তারিখও ত্যাগ করে ও মূলা নক্ষত্রে প্রবেশ করবে। তো মূলা নক্ষত্রে প্রবেশ করে 2 ডিগ্রি মতন 17 তারিখ, আমি সেই জন্য অ্যাজ এ হোল বলেছি, যাওয়ার পরে এর এফেক্ট থেকে বেরিয়ে যাবে এবং এর কিন্তু খুব পরবর্তীকালে অ্যাস্ট্রোলজিক্যালি এর খুব ভালো বেনিফিট আপনারা দেখতে পাবেন। তবে এটা নিয়ে অ্যাজ এ হোল খুব চিন্তা করার মতন কিছু নেই। আমি আগেও বলেছি, আবার বলছি, এটা একটা স্বাভাবিক সেলেস্টেরিয়াল ইভেন্টস, সবসময়ই হয় বছরে, আমাদের গোচরে অগোচরে সে আদি অকৃত্রিম সময় থেকে এই সৌরজগৎ সৃষ্টি হওয়ার পর থেকে এই জিনিস ঘটছে। সুতরাং এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, ভয় পাবেন না অযথা, অ্যাপ্রিহেন্ড করার কিছু নেই। তবে যারা কোনো মন্ত্র সিদ্ধ করতে চান, তারা ওই 10:48 থেকে 2:16 মধ্যে, কলকাতায় বসবাসকারীদের বলছি, অন্যান্য জায়গায় তারা দেখে নেবেন সেই সময়কার লংজিটিউড ল্যাটিটিউড, যারা ক্যালকুলেশন করতে পারেন করে নেবেন, খুব ইজি ক্যালকুলেশন। আমি বোর্ড থাকলে এখনই দেখিয়ে দিতাম, খুব সোজা ক্যালকুলেশন করা, তো তারা করে নিতে পারে, করে নিয়ে সেই সময়কার। তবে ভারতবর্ষের প্রেক্ষাপটে খুব একটা পরিবর্তন হবে না, যদি দেখেন যে সেটা মোটামুটি ওই খুব বেশি হলে 1 ঘন্টা, তার বেশি চেঞ্জ হবে না। কারণ ভারতের পূর্ব এবং সবসময় গ্রহণ হচ্ছে যখন, তো উত্তর দক্ষিণে হবে না, সবসময় পূর্ব পশ্চিম বরাবর হবে, বা হয়তো উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব, বা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম, এরকম বরাবর ঘটবে, কিন্তু কখনোই ওটা মানে লম্বাকৃতি হবে না, ভার্টিক্যাল হবে না কখনো, অলওয়েজ হরাইজন্টাল বা কোয়াসি হরাইজন্টাল হবে। তো সেই সাপেক্ষে হিসেব করে নেওয়াটা খুব একটা অসুবিধে নেই। তো ভারতের পূর্ব এবং পশ্চিমের মধ্যে সময়ের পার্থক্য মোটামুটি এই 2 ঘন্টার মতন। তো অ্যাজ এ হোল আমি 2 ঘন্টা অনেকটাই লেজের আকারে বাড়ানো রয়েছে আমাদের দেশটা, অরুণাচল প্রদেশের একটা বিস্তৃত জায়গা বা গুজরাটের একেবারে প্রান্তের জায়গাগুলো, সেই অংশগুলোকে একদম লেজের মতন, অ্যাকচুয়াল যে ভূখণ্ড, গ্রস যে ভূখণ্ডটা, সেইখানে দেখা যাবে 1.5 ঘন্টার বেশি ডিফারেন্স হচ্ছে না। তো সেটা আপনারা একটু স্থান বেসিসে ক্যালকুলেশন করে নেবেন, তাহলেই অসুবিধা নেই। আমি কলকাতায় থাকি, আমি এই এলাকার অনুযায়ী বলে দিলাম। ভালো থাকবেন প্রত্যেকে, আর একটু শেয়ার করবেন, বহু লোক ভিডিও জানতে চায়। আবার বলছি যে অনেক লোক, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তারা দেখতে পারেন না, তো সেই হিসাবে হয়তো নাম টাইপ করতে পারেন না সেভাবে, আমার নামের মধ্যে হয়তো অন্য নাম চলে আসে, সেটা শেয়ার করবেন যদি মনে করেন। ভালো থাকবেন।